গল্পের নাম দূরভাষ। গল্প লেখিকা দেবলীনা দাস। টেবিল জোড়া ফাইলের ডাঁয়ের মধ্যে থেকে মোবাইলটা বেজে উঠল সুরেলা আওয়াজে। প্রণতি ছোট্ট করে চমকে উঠে মাথা তুলল কাছ থেকে। ওই বোধহয় সেই হতচ্ছাড়া ফোন এলো। কিন্তু দুরু দুরু বুকে ফোনটা তুলে নিতে দেখল স্ক্রিনে মায়ের নাম। একটা শ্বাস পড়ল প্রণতির। স্বস্তি আর হতাশা কি মিলেমিশে গেল তাতে? কলটা রিসিভ করে বলল, হ্যালো মা, বলো। ও প্রান্ত থেকে প্রথম প্রশ্ন, আজ আসছিস তো? প্রণতি চশমাটা খুলে রেখে চোখ ডলে নিল একটু। হ্যাঁ, আসবো তো, কিন্তু একটু দেরি হয়ে যাবে মা। কটা কাজ পুজোর আগে সারতে হবে। তা তাড়াতাড়ি এলে সঙ্গে সঙ্গে বেরিয়ে বাড়ি ছুটবি তো আবার? ওভাবে কেউ আসে? আজ রাতটা না হয় থেকে জানা। লোভনীয় লাগে আজ প্রস্তাবটা। প্রণতি বলে, দেখছি। আচ্ছা, সোমা কোথায়? দাও তো একটু। রান্নাঘরে। আর কোথায়? তুই আসবি বলে অনেক কিছু করছে, সেই জন্যই বলছি। দাঁড়া, ডাকি। ওপারে ফোন হাত বদল হয়। ভাই বউয়ের গলা আসে। হ্যাঁ দিদি, আসছো তো আজ? আসছি রে। শোন না সোমা, বলছি আমার ঢুকতে দেরি হবে একটু। আজ ভাবছি আর যাদবপুর ফিরবো না। প্রবলেম হবে? আরে কি যে বলো তুমি না দিদি, তোমার রুনু ঝুনুর সঙ্গে শুতে প্রবলেম হবে নাকি? তোর মাথা হবে। আসলে কাল অনেক দিন পর নিপাদের বাড়ি গেলাম বুঝলি। রাতে থেকে যেতে হলো, যা বৃষ্টি হলো। অনেক রাত অবধি গল্প করে ঘুমটাই হয়নি ঠিকঠাক। টায়ার্ড লাগছে। ও মা, নিপাদির সঙ্গে যোগাযোগ আছে তোমার? আমি তো ভেবেছিলাম আবার রাতে থেকে গেলে। বাব্বা, তুমি তো তোমার ফ্ল্যাট ছেড়ে নড়ো না। আরে সে অনেক গল্প, বলবোক্ষণ পৌঁছে। দিন দুই থেকে যাও না দিদি, এখান থেকে নয় অফিস করবে। কয়েক ঘন্টায় কিছু গল্প হয় বলো? আচ্ছা, সে দেখবোক্ষণ। কি ব্যাপার বলো তো দিদি, তুমি যে আজ মেঘ না চাইতেই জল। খিলখিল করে হেসে ওঠে সোমা। আরে না রে, ছুটি জমে আছে অনেক, জানিস তো অদরকারে ছুটি নেই না আমি। আর অনেক দিন পর রেস্ট নিতে ইচ্ছে করছে। যাই বলিস সোমা, তোর হাসিটা কিন্তু সেই আগের মতোই আছে। দূর, তুমি সেই কবে শেষ এসেছো। কি চেহারা হয়েছে, এলে দেখতে পাবে। সুগার খুব বেড়েছিল গো মাঝে, কাঠি হয়ে গেছে শুকিয়ে। প্রণতিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সোমা প্রায় চেঁচিয়ে ওঠে, আমার ডাল ধরে গেল গো, রাখছি আমি, পরে কথা হবে। ফোন রেখে একটু জল খায় প্রণতি। টায়ার্ডনেস আছে। তো আসল কথা হলো, কাল ভোর রাত অবধি পুরনো বান্ধবীর সাথে পড়ে পাওয়া আড্ডাটার পর খালি ফ্ল্যাটে ফিরতে আর ইচ্ছে করছে না এখনই। অরূপ থাকতে অন্যরকম ছিল। এখন প্রণতি একা, একদমই। সন্তানও তো নেই যে তাকে নিয়ে সময় কাটবে। কিভাবে যেন ঘরকুনো হয়ে গেছে ও। চশমাটা পড়তে পড়তে প্রণতি ভাবে বাকি দুটো দিন ছুটি নিয়ে নেবে। শুক্রবার ঈদ, এমনি ছুটি। ও সেদিন আবার মাসিমাকে আনতে যাওয়ার কথা। চলে যাবে এখন মায়ের ওখান থেকেই। তাহলে বাজার দোকান কবে হবে? কি আছে ফ্রিজে? ওই অদ্ভুত ফোনগুলো এসে অবধি ভুলভাল ব্যাপার হচ্ছে সব। প্রণতি ঝুঁকে পড়ে ফাইলের উপরে। প্রথম ফোনটা আসে প্রণতির জন্মদিনের দিন সকালে। রবিবার ছিল। মার ফোন সবে ছেড়েছিল বোধহয়। ফোনে অজানা একটা নাম্বার, ল্যান্ড ফোন। ভ্রু কুঁচকে প্রণতি বলে, হ্যালো। ওপারে রাস্তার আওয়াজ, রিকশার হর্ন পেরিয়ে কানে আসে পুরুষকণ্ঠ। হ্যাঁ বৌদি, চিনতে পারছেন? ইয়ে মানে না তো, কে বলছেন? আমি অতীন বলছি। এরপরই ফোনটা কেটে যায়। আরও দুবার বেজেছিল ফোন, ধরার আগেই কেটে যায়। চিন্তায় পড়েছিল প্রণতি। তাকে তো মা সোমার বাইরে তেমন কেউ নিয়মিত ফোন করে না। অতীন বলে মনেও পড়ে না কাউকে। কিন্তু এতবার করে ফোন, 7-5 ভেবে সে কল ব্যাক করে নম্বরটায়। একটু অল্প বয়সী ছেলে তুলে জানালো একটা বুথের ফোন সেটা। বুথ আর জেরক্স। আপনার কি ব্যাপার মাসিমা? না মানে এই নম্বরটা থেকে 3বার কল এলো। বুঝতে পারছি না কে। আচ্ছা, এইমাত্র কেউ ফোন করতে এসেছিলেন কি? হ্যাঁ, এই তো এক ভদ্রলোক গেলেন। নাম জানো ভাই? ইয়ে না মাসিমা, এখানে গাদা গাদা নতুন ফ্ল্যাট উঠেছে, নতুন লোকজন, আমি চিনি না। আচ্ছা আচ্ছা, কোন এরিয়া ওটা? তারাতলা মাসিমা, বলে ছেলেটি ফোন রেখে দেয়। তারাতলায় কে থাকে? বহু ভেবে প্রণতি আবছা মনে করতে পারে বোধহয় অরূপের মাসির ছোট মেয়ের বাড়ি না ওখানে।
কিন্তু তার বরের নাম কি অতীন নাকি? শোভন না সুশোভন না? আর সে প্রণতিকে ফোনই বা করবে কেন? আচ্ছা, মাসিমার খারাপ খবর নেই তো, নাকি শরীর খারাপ? ডায়েরি ঘেঁটে বুলার নাম্বারটা পায় না সে, কিন্তু মাসিমার নম্বরটা পেয়ে যায়। যোগাযোগ নেই অরূপে চলে যাওয়ার পর থেকে, কিন্তু একবার ফোন করে দেখা উচিত। এক সময় তো বেশ যাওয়া আসা ছিল। মাসিমাকে ফোন করতে তিনি নিজেই ফোন তোলেন। বুড়ো হয়ে গলার জোর কিছু কমেনি। কাংস বিনিন্দিত কণ্ঠে গল্প বলে চলেন খানিকক্ষণ। তারপর প্রণতি কুড়ুল মেরে বসে নিজের পায়ে, বলে, এসে থেকে যেতে পারেন তো কদিন, অরূপ থাকতে তো আসতেন। বলেই খেয়াল পড়ে বয়স তারও বেড়েছে 5 বছর, আর বুড়িরও বেড়েছে। কোন আক্কেলে এখন সে 80-র উপরে ওঠা মাসিকে থাকতে বলতে গেল? কথা ঘোরাতে যায় প্রায় সঙ্গে সঙ্গে, কিন্তু মাসিমা তো তখন মধ্যপথে প্রায়। বলছেন, সে তো যাওয়াই যায়, তা তুমি বৌমা ছুটি দেখে একদিন নিয়ে যাও, হাবুল নিয়ে আসবে খুন। প্রণতি তাড়াতাড়ি বলে, না, কিন্তু আপনার শরীর? শরীর খারাপ আমার কে বলল? আর তোমার তো একতলার ফ্ল্যাট, যে থাকতাম তো অসুবিধা তো হতো না। প্রণতি তখনকার মতো কাটিয়ে দেয় কোনো ক্রমে, বলে, আচ্ছা, আমি হাবুলের সাথে কথা বলে নেব একদিন ফোন করে। কিন্তু কাটে কোথায়? মঙ্গলবার রাতে পিস্তিত জায়ের ফোন। কি কাণ্ড করেছো দিদি ভাই? মা জানো তো বাচ্চা মেয়ের মতো ব্যাগ গুছোচ্ছে। সে কি? মানে আমি তো বলিনি কবে যাব। তাহলেই দেখো, আসলে মায়ের দোষ নেই জানো তো। বড়দিরা লন্ডনে সেটেলড, ছোটদিরা তো সম্পর্কই রাখলো না সম্পত্তি করে। মার আর কোথাও যাওয়াও হয় না আজকাল। মামা মাইমারা, বড় মেজো মামারা তো বেলঘরিয়ায়, সে অনেক দূর। আর ছোট মাইমা তো এখন পাতুর সাথে থাকেন, আমাদের ওপরের ফ্ল্যাটেই। শোনো না, তুমি ঈদের দিন এসো না গো, ছুটি তো, দুপুরে খাবে? বেলঘরিয়ায় সবাইকে বলবো তাহলে। ঈদ তো সবে দিন 10 বাকি। কি বলবে ভেবে না উঠতেই আরতি বলে, তাহলে ওই কথা রইল। তুমি বাঁচালে জানো, এই ফাঁকে আমি 2 দিন মাকে দেখে আসতে পারবো। এই, মার কাজের মেয়েটা কিন্তু যেতে রাজি আছে, সঙ্গে দিয়ে দেব? হ্যাঁ, মানে না, আমার কাজের দিদির একটা মেয়ে আছে, তাকে বলে রাখবো কদিন। আচ্ছা, তাহলে পরের শুক্রবার, খুব ভালো লাগবে। মা তো কি খুশি দেখবে। ফোন রেখে হয়ে বসে থাকে প্রণতি। একা থাকার অভ্যাস হয়ে গেছে, এখন বুড়ি এসে বকর বকর করবে। কোত্থেকে কি যে হয়ে যায়। লাঞ্চের বেলটা বেজে উঠতে আড়মোড়া ভাঙে প্রণতি। আজ টিফিন নেই সাথে, নিপার রান্নার লোক আসেনি। ওদের ঘুমও ভাঙতে দেরি হয়েছে, আজ বাইরেই খেতে যেতে হবে। ও টিফিন খাওয়ার সঙ্গে মঞ্জুদি বোধহয় বাথরুমে গেছে, বলে যেত ওকে। দরজার দিকে পা বাড়াতে গিয়ে প্রণতি দেখে নতুন ছেলে মেয়েগুলো দল বেঁধে যাচ্ছেন নিচে, আর শিং ভেঙে বাছুরের দলে ভেড়া শেখরও আছে সাথে। নতুনদেরও চেনে না ভালো, ইতস্তত করতে করতে শেখর ডাক পারে, আরে কি দেখছি, প্রণতি দিয়ে আজ নিচে যাচ্ছেন নাকি খেতে? চলুন চলুন, আজ আড্ডায় লোক বাড়ানো যাক। প্রণতি পাকে পড়ে পাশের পরমেশদাকে ডাক দেয়, দাদা, মঞ্জুদি এলে বলবেন নিচে গেছি, আর আমার ব্যাগগুলো রইল একটু। পরমেশদা হাত তুলে আশ্বাস মুদ্রা দেখেন, আর বলেন, ব্যাগ মানে ওই বিগ শপারগুলো? কে নেবে ওটা, যার ঢাউস। নিচে খাওয়াটা ভালোই হয় প্রণতির। রোজ নিজের হাতে রুটি দায় সারা তরকারি খেয়ে খেয়ে চড়া পড়ে গেছে মুখে। নতুন রেস্টুরেন্টটা সস্তার মধ্যে দারুণ, আর নতুন ছেলে মেয়েগুলো যা ফাজিল, হাসাহাসিতে দিব্যি সময় কেটে গেল। শেখরকে একটু সামলে চলে প্রণতি। শুরুর দিকে ওর প্রতি একটু সফট কর্নার ছিল শেখরের, তাই সামলানো। আজ দেখলো অমূলক ভয়। সেদিন চলে গেছে কবেই। শেখরকে প্রশ্ন করেছিল সামান্য ঠেস দিয়ে, তোমায় ডিনা টিফিন করে দেয় না বুঝি আর? শেখর মিয়ে যাওয়া স্বরে বলেছিল, দিতে তো চায়, আর্থ্রাইটিসে শরীর ওর প্রায় অচল প্রণতিদি। কত ডাক্তার দেখালাম, কেউ কিছু পারল না করতে। মনটা খারাপ থাকে আজকাল, তাই এখন এদের সঙ্গে ভিড়ে হাসি খুশি থাকতে চেষ্টা করি। ভিড়ে চেয়ারে এসে বসে প্রণতি। বাচ্চাগুলো চলে যেতে যেতে ডাক পারে, ও দিদি, কাল আবার আসবেন আমাদের সঙ্গে? টিফিন আনলে আমরা চুরি করে ঝেড়ে দেব কিন্তু। হাসে প্রণতি। গোমরা মুখ মঞ্জুদির দিকে ঝুঁকে বলে, আরে টিফিন আনিনি গো। বলে তো যাবি কেন, পরমেশদা বলেনি? মানে বলেছেন। তুমিও চলো একদিন মঞ্জুদি নিচে, নতুন রেস্টুরেন্টটা দারুণ। আমার হাঁটুর বয়সী বাচ্চা সব।
তা তোর আলাপ হলো? হ্যাঁ হলো তো, বেশ ভালো, জানো সবাই, তোমার ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, শোন, ওই যে মধুরিমা বলে মেয়েটা, খুব তো সুন্দর দেখতে, বয়ফ্রেন্ড আছে নাকি? খুব নাক উঁচু মনে হলো। গল্পের গন্ধ পেয়ে ঘন হয়ে বসে প্রণতি। না না, নাক উঁচু নয় একদম। বয়ফ্রেন্ডের কথা একদিন আলাপে কি করে জানবো? কিন্তু কেন গো? তুই বল আগে, ওই ফর্সা চাপদারির সঙ্গে কি কিছু আছে নাকি? কে, অতনু? কি যে বলো, ওর তো বউ আছে শুনলাম, বাচ্চা হবে। মধুরিমা তো শুনলাম সবার মধ্যে ছোট বলে বোনের মতো করে সবাই খেপায়, হাসে। কি ব্যাপার বলো তো? ওই ছোটনের জন্য ভাবছিলাম। মন যদিও নিঃসন্তান প্রণতির মতো, অপত্য স্নেহ সবটুকু গিয়ে পড়েছে দেওরের ছেলেটির উপরে। বুঝতে পেরে মাথা নাড়ায় প্রণতি। খুব ভালো হবে, তবে গরিব ঘরের মেয়ে মনে হলো। তুমি নিজে আলাপ করে দেখো না একটু। আরে ওতে কি আছে, তবে তুই পরদিন ওদের সঙ্গে গেলে ডাকিস তো একটু আমায়, বলে মঞ্জুদি পেনের খাপ খোলে। পরের ফোনটা আসে বুধবার সকালে। তখন প্রণতি বাসে ভিড়ের মধ্যে একটা সিট জোগাড় করে গদিয়ান হয়েছে সবে। চেনা নম্বর নয়, কানে তুলে হ্যালো বলতে বাসের আওয়াজ ছাপিয়ে কোনো রকমে শুনতে পায়, প্রণতি। হ্যাঁ, চেনা যাচ্ছে। মহিলার গলায় এবার। প্রণতিকে স্বীকার করতেই হয়, চিনতে পারেনি। নিভা নিতা কি যে বলে ওপারের গলা, বুঝতে না পেরে ফোন কেটে যায়। আরও দুবার বাজে ফোন, তুলে খালি নৈশব্দ কানে আসে। কল ব্যাক করে একজন খেঁকুটে কেউ তুলে জানায়, এটা এসটিডি বুথ ম্যাডাম, বলে দুম করে মুখের উপর ছেড়ে দেয় ফোন। কোন এরিয়া তা জানা হয় না প্রণতির। দাঁতের নখ কাটে আর ভাবতে হয়, কারণ নিভা বা নিতা বলে কাউকে না চিনলেও নিপাকে ও চেনে। নিপা ওর কলেজ বেলার বান্ধবী। সময়ের সাথে সাথে অরূপ আর সমরও বেশ বন্ধু হয়ে যাওয়ায় বন্ধুত্বটা পারিবারিক রূপ নিয়েছিল। কিন্তু কি যেন তুচ্ছ কথায় বাকবিতণ্ডা করে ওরা দুই বান্ধবী একে অন্যের সঙ্গে সম্পর্ক রাখা বন্ধ করে দিয়েছিল। আসলে নিপা ছিল ভীষণ স্পষ্টবাদী, কাউকে রেয়াত করতো না। ঠিক কী নিয়ে ঝগড়া মনে পড়েনি প্রণতির, কিন্তু রাতে বাড়ি ফিরে কপাল ঠুকে পুরনো ডায়েরি খুঁজে একটা ফোন করেছিল নিপাকে। কাট কাট গলায় পরিচয় দিয়ে বলেছিল, তুই কি ফোন করেছিলি আমায় আজ? কিন্তু কথায় কথায় কথা গড়িয়েছিল বহুদূর। সমরও মারা গেছে 2 বছর, জেনেছিল সেই দিনই। তুই একবার জানালি না আমাকে, উত্তরে নিপা তার চাঁচা ছোল্লা ভাষায় বলেছিল। তুই জানিয়েছিলি যখন অরূপদা গেল। খবর নিয়েছিস এতদিনে একবার? সেসব ছাড়, যা গেছে ফিরবে না কখনো। দেখা কর একদিন। দেখা? এতদিন পর কিসের আর? গড়িয়াহাটে মিট কর একদিন। আমার কিছু পুজোর বাজার বাকি আছে। তোর দেওয়া থোয়ার লোক আছে, পুজোর বাজার তুই কর, আমার কি? কেন, প্রণব সোমা ওদের জন্য কিনিস না, নাকি হয়ে গেছে? দূর, অরূপ নেই, আমি আর সেভাবে বেরোই না বাজার করতে। ওদের টাকা ধরিয়ে দিই হাতে। জানি খারাপ দেখায়, কি যেন ভেবে রাজি হয় প্রণতি। চল তাহলে, কবে সময় হবে তোর বল? দেখ, শনি রবি হবে না, তুলির বিয়ে ডিসেম্বরে, বললাম না। একদিন আমি যাব পুজোর তত্ত্ব করতে, একদিন ওরা আসবে। সোমবার স্কুলে যাব না, তুই একটু আগে বেরো না অফিস থেকে। সোমবার ঠিক হয়। প্রণতি হাফ ডে করে গিয়েছিল গড়িয়াহাট। মনে খুঁত ছিল, কিন্তু দিনটা কাটলো সুন্দর। মোড়ের মাথায় চা আর মোমো, ফুটের দোকান, নিপার দরাদরি। অনেক দিন পর হাজারটা দোকান ঘুরে জিনিস কেনা। প্রণতি ভাই বউ তাদের যমজ মেয়ের জন্য কিনলো। মার জন্য তসর সিল্ক, কি ভেবে যেন মাসিমার জন্য একটা ভালো তাঁত নিল। তুলির জন্য একটা অপূর্ব দেখতে চুড়িদার পিস, নিপার একটা, নিজের একটা শাড়ি, ঘর সাজানোর জিনিসপত্র, অপ্রয়োজনীয় টুকিটাকি। হঠাৎ যখন বৃষ্টি নামলো, দুজনে চাইনিজ খেয়ে হাহাহিহি করতে করতে দোকান থেকে রাস্তায় নেমেছিল সবে। দেব ঝটিতি ট্যাক্সি করে কালিকাপুরে নিপার বাড়ি। মুষলধারে বৃষ্টি যখন থামলো, গল্প তখন জমে ক্ষীর। হাহা করা ফ্ল্যাটে ফেরা চিন্তা ছেড়ে প্রণতি খিচুড়ির কুটনো কোটে। মেয়ে হায়দ্রাবাদে, একজন মনের মতো সঙ্গী পেয়ে নিপাও খুশ মেজাজি। গান ধরে গলা খুলে, কড়াইয়ের ফোড়ন পড়ে বাতাসে, খিদে জাগানো গন্ধ ভাসে। সকালে দুজনে দুমুখো হওয়ার সময় নিপা বলে, আবার যেন কেটে দিস না যোগাযোগ। আমি নভেম্বরের শেষে যাব নেমন্তন্ন করতে। বাজার দোকানে হেল্প লাগলে তোকে দেখতে হবে বলে রাখলাম। ডায়লগ দিস না, কার ফোনে বরফ গলল সেটা বল একবার। সে তো আমি ফোন করেছিলাম ভেবে করলি তুই, না হলে করতিস জন্মে। বল তাহলে ক্রেডিট কার?
বাসের জানলা থেকে ঝুঁকে হাত নাড়ায় নিপা। সত্যি কার ক্রেডিট, কে করছে এই ফোনগুলো ভেবে কুল পায় না প্রণতি। অফিস টাইম শেষ হয়। প্রণতি ফাইলপত্র সব গুছিয়ে রেখে ব্যাগপত্র কাঁধে তোলে। সেকশন হেড বিরাজদাকে বলেছে ছুটির কথা। স্বাভাবিকভাবেই কোনো আপত্তি ওঠেনি। ব্যাগের ভারে ঈশ্বর ঝুঁকে দরজার দিকে এগোতে না এগোতেই নতুন আলাপ হওয়া সুমনের মুখোমুখি। আরে দিদি, এ কি হাল আপনার? দিন দেখি হাতের দুটো আমাকে। বাস ধরবেন তো? চলুন আমি তুলে দিই। না করে না প্রণতি। গত কদিনে যে কটা সম্পর্ক গড়ে উঠেছে বা নিদেন পক্ষে মেরামত হয়েছে, সেগুলো চলুক না নিজের পথে, খারাপ কি? কাঁধের ব্যাগটা তুলে কানে ধরে একবার। বাজলো না কি? না, আজও এলো না তো ফোন। শেষ ফোনটা এসেছিল শনিবার রাতে। চিনতে পারছো বৌদি? অবধি শুনতে পেয়েছে প্রণতি। তারপরই কেটে গেছে ফোন। বাজেনি আর, কল ব্যাকও করেনি সে। জানে লাভ নেই। আগের দুটো নম্বরের মধ্যে কোনোটাই নয়। আর একটা পাবলিক বুথ নিঃসন্দেহে। নিজেই ভেবে বের করার চেষ্টা করে। আপনি আগের দুনিয়ায় এত সহজ গলায় বৌদি তুমি করে কে ডাকত? এমন কেউ বটেই, যার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। মনে পড়েছিল সলিলের কথা। অরূপের অফিসের সলিল। খুব ঘনিষ্ঠতা ছিল দুই পরিবারের একসময়। তারপর তো অফিসে টাকা পয়সা এদিক ওদিক করার দায় সলিলের এগেনস্টে এনকোয়ারি বসে। সবার সঙ্গে ওরাও নিজেদের সরিয়ে নিয়েছিল, যেন ছোঁয়াচে কলঙ্ক ছড়াবে। কোনো খবর রাখা হয়নি আর ওদের। ডায়েরি বের করে আবার প্রণতি। সলিলের নম্বরে ফোন করে। প্রথমবার কেউ ধরে না। তার পরের বার ফোন তোলে পূজা। ভাবলে বুক ছ্যাঁত করে ওঠে একটু এখনো। সলিল ফোন করেছিল কিনা জানতে চাওয়ায় হু হু করে কেঁদে ফেলেছিল পূজা। ধরা গলায় বলেছিল, ও আর কোনোদিন কাউকে ফোন করে জ্বালাবে না বৌদি। গত বছর সুইসাইড করেছে। তোমাদের কথা খুব বলতো। বলতো দাদা বৌদি ভুল বুঝবে না। ফোন করতে চাইতো। তোমরা একবারও খোঁজ নিলে না। তখন কত লোকের আসা যাওয়া ছিল। আজকাল এই অন্ধকার গলিতে আমি আর পুপু পচে মরছি, কেউ খবর নেয় না। পূজা চিরকালে ছিঁচকাঁদুনে জানতো প্রণতি। তবু সেদিন ভিজে এসেছিল চোখ। অরূপের কাছে শুনেছিল এনকোয়ারিতে দোষী সাব্যস্ত হয়েছিল সলিল। তবে সে কথা তুলে আর লাভ কার হবে? ভেবে বলেছিল সে, থাক ওসব কথা পূজা। তোমরা কোথায় থাকো বলো, দেখা করতে যাব একদিন। পূজা পাগলিনীর মতো হেসে বলেছিল, টালিগঞ্জে কলাবাগানের বস্তিতে। কবে আসবে বলো? যায়নি এখনো, তবে যাবে প্রণতি। কথা দিয়েছে পূজাকে। মাসিমা বাড়ি ফিরে গেলেই যাবে। গড়িয়াহাট থেকে দুটো বেড কভার কিনেছে ওদের জন্য। পূজার দুটো ভালো ছাপার শাড়ি, পুপুর জন্য চুড়িদার পিস। পুপুর নাম করে কয়েক হাজার টাকা দিয়ে আসবে পূজার হাতে। শেষ বয়সের জন্য অনেক টাকা তো জমালো ওরা, কিন্তু অরূপ চিকিৎসার সুযোগটুকু দিল না। চলে গেল তার আগেই। হয়তো ওকেও চলে যেতে হবে ওভাবেই। বাসের জানলা দিয়ে বাইরে তাকে প্রণতি উপলব্ধি করে ফোন আসার দরকার নেই আর। কোনো অজুহাত ছাড়াই ডায়েরি ঘেঁটে ও বের করে নিতে পারবে হারিয়ে যাওয়া লোকজনকে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক হাইপ শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।